প্রথম বিয়েতে ছিল কষ্ট আর ভয়, কনফিউশনে ভরপুর সে সময়। কিন্তু এবার যেন পুরোদমে মেতে উঠেছে বরকনেরা। প্রথম বিয়ের আমেজে মাতোয়ারা। তে তো লজ্জায় লাল টুকটুকে হয়ে আছে। যখন কেউ কিছু বলছে তখনই জোর গলায় উত্তর দিচ্ছে, একদম ফাও কথা বলবে না। আমার লাভ ম্যারেজ হচ্ছে, 10 মাসের প্রেমের পরিণতি পেতে যাচ্ছে। আমি হাসি খুশি থাকবো না তো কে থাকবে? সবার মাঝে হাসি রোল পড়ে যায়। মেহেন্দির জন্য মা চাচিরা এসে ঝটপট তাড়া দিয়ে যায়। মেহেন্দি অনুষ্ঠান হবে, ছেলে পক্ষ মেয়ে পক্ষ একসাথে, কিন্তু হলুদ দেওয়া হবে আলাদা আলাদা। যেহেতু হলুদের গোসল দেওয়ানো হবে, তাড়াতাড়ি একটা অনুষ্ঠান শেষ করলেই না, পরেরটা প্রস্তুতি নিতে হবে। সকাল 8টায় জাগুক বেশ কয়েকদিন পর গোসল দিল। এতদিনের ব্যস্ততায় নিজের পাঞ্চুয়াল লাইফটা পুরো ঘেটে গেছে। রেডি হয়ে এসে দেখে সুগা একদম অফ হোয়াইট শেরওয়ানি পরে রেডি। ভীষণ ভালো লাগছে তাকে। 40 ছুঁই ছুঁই মানুষটা বোঝায় যায় না। জাগুক একগাল হেসে বলল, সুন্দরী ভাবির ছোঁয়ায় ভাইয়ার কি আমার বয়সটা আরো কমে গেল? সুগাও হাসলো, আয়নার সামনে দাঁড়িয়ে আতর লাগাতে লাগাতে বলল, জোকস অফ দ্য ইয়ার। আরে বিলিভ মি। কুইক রেডি হ, আমি বেরোলাম। ইউ লুক সো গর্জিয়াস ভাই। থ্যাংক ইউ। সুগা বের হওয়ার পথে বুগামকে ক্রস করলো। বুগাম ঝটফট একটা শপিং ব্যাগ জাগুকের সামনে রাখলো। স্যার, আপনার মেহেদি ড্রেস। দে। জি স্যার। কুইক রেডি হয়ে আসুন। বুগাম বেরিয়ে যেতে জাগুক ব্যাগ থেকে ড্রেস বের করে নিল। চোখ আটকে গেল কোটির কাপড়টার দিকে। 7 রঙের মিশেলে ভারী সুন্দর সিকোয়েন্সের কাজ। এর জন্যই তার বউ এত পাগলামি করলো। সারপ্রাইজ দিবে বলে দেখালো না পর্যন্ত। জাগুক রিয়াক্ট করতে ভুলে গেল। কোটি হাতে তুলে নিতেই কাপড়ের ভাঁজে সবুজ চিরকুট দেখে পড়ল। কালো মার্কারে ছোট ছোট গুটি গুটি হাতের লেখা, এ সারপ্রাইজ ইজ ওয়েটিং ফর ইউ। জাগুক মুচকি হাসলো। পাঞ্জাবির দিকে তাকিয়ে 2 আঙুলে 2 পাতা চেপে ধরে আবার হাসলো। সারপ্রাইজ সেও দিতে জানে তার বউকে। জিমিনের পরনে মেজেন্ডা রঙের বড় গোল্ড গাউন। জিমিন একেবারে অভ্যস্ত নয় এসব ড্রেসে। এতক্ষণ অপেক্ষার পর 2 ব্রাইডকে দেখে অভিভূত হয়ে গেল সকলে। আয়ু ইসলাম তো থেকে জড়িয়ে ধরে গালে চুমু খেয়ে বসলো। আদরে বলল, আমার ছোট মা। জিমিনকে বুকে টেনে নিয়ে মৃদু হাসলো, কপালে চুমু খেয়ে দোয়া দিল, স্বামী সোহাগী হও। জিমিন নুয়ে গেল। সবাই হি হি করে হেসে উঠল। তে বেশ মজা পাচ্ছে জিমিনকে দেখে। এদিকে সে যে আরেকজন ব্রাইড, তার কোনো হোশ নেই। মনে মনে একটাই তার অস্থিরতা, কখন সে জাগুককে দেখবে। তের হাতের আঙুল ধরল ছোট্ট মারিয়া। তে হাই দিতে সেও বলল, হ্যালো মামুনি। কি কিউট। তুমিও কিউট, গোলুমোলু মারিয়ার মতো। জিমিন টুকটাক কথা বলছিল এনার সাথে। পাশ থেকে মারিয়া গাল টেনে দিল। জাগুকের অপেক্ষার অবসান হতে চলল। সুগাকে ভাই বাদাররা ধরেছে, হাতে মেহেদি লাগিয়ে দেবে। জাগুককে ডিস্টার্ব করতে চেয়েছিল। এক চোখ রাঙানি দিতে সবগুলো নরম সোজা হয়ে গেল। তারপরে সুগাকে নিয়ে পড়ল। সুগা কোনো মতে থামিয়ে রেখেছে জিমিন আসুক বলে। 8-9 জন ফটোগ্রাফার সামনে ধীরে ধীরে পিছিয়ে আসছে। তারপরেই ব্রাইড 2 জন। ঠিকভাবে দেখা যাচ্ছে না, কিন্তু জাগুকের দৃষ্টি পড়েছে হাঁটার তালে তালে ছন্দে তোলা সেই রেনবো দোপাট্টার দিকে। ধীরে ধীরে নিকটে দৃষ্টি পড়ে আসছে মুহূর্ত গুণে। অবশেষে দৃষ্টি মিলল সেই দৃষ্টিতে। একগাল লজ্জামাখা হাসি নিয়ে এগিয়ে আসছে তার দিকে। জাগুক বসা থেকে উঠে দাঁড়ালো। এক হাত স্বাভাবিক রেখে আর এক হাত চলে গেল ডান পাশে বুকের ওপর। ঠোঁটে বাঁকা হাসির রেখা টান দিতে তে মাথা নুইয়ে নিল। জাগুক বাকি দূরত্বটা অনেকটাই ঘুচিয়ে নিল। এগিয়ে এসে কপালে চুমু খেয়ে ফিসফিসিয়ে বলল, মাশাআল্লাহ। দুপাশ থেকে ছেলে মেয়েদের মাঝে হই হই পড়ে গেল এমন দৃশ্যে। সুগা এক হাত এগিয়ে দিল জিমিনকে। জিমিনের লাজুক মুখের দিকে তাকিয়ে জানালো, জিমিন, তোমাকে ভীষণ সুন্দর লাগছে। জিমিনের বিশ্বাস হলো না তেমন। সুগা তাকে এভাবে বলছে। অবিশ্বাসের সাথেই বলল, এমনটাও না। সুগা চিন্তিত হয়ে পড়ল। গম্ভীর স্বরে বলল, ওয়েটটা অনেকটাই বাড়াতে হবে। জিমিনের লজ্জা মাখা মুখটা ফুস হয়ে গেল। সুগা একগাল হেসে বলল,
মন খারাপ করো না, আমি আছি কি করতে। বেশি বেশি ডোজ দিয়ে ওয়েট গেইন করিয়ে দেব। জিমিন বুকে হাঁপড় টানলো, কান দিয়ে ধোয়া বের হলো। হায় আল্লাহ, কি অসভ্য। ব্রাইড দুজনকে ধরে বসিয়ে দিল দুদিকে, তাদের পাশে ব্লুম বসবে। সুগা বসতেই হই হই পড়ে গেল। এবার সুগাকে মেহেদি পড়তে হবে, কি বড় ঝামেলা। সুগা বোঝানোর চেষ্টা করলো, আরে তোদের ভাবিকে পড়া, মেহেদি মেয়েদের হাতেই মানায়, আমি কেন? তাতে হবে না ভাইয়া, আগে তোমাকে পড়াবো, তারপর জাঙ্কুক ভাই। জাঙ্কুকের কথা বলতেই জাঙ্কুক কটমট করে তাকালো। ব্যাস, সবার সাহস ফুস হয়ে গেল। পেছন থেকে তের কোমর চেপে ধরতেই তে একদম সোজা হয়ে গেল। জাঙ্কুক কানের কাছে মুখ নিয়ে আস্তে আস্তে বলল, জান চলো আমরা রুমে গিয়ে মেহেদি পড়ি প্লিজ। যেটা ভেবেছিল সেটাই হলো। তে ভেবেছিল জাঙ্কুক এমন একটা কথাই বলবে, কিন্তু মেহেদি পড়ার আগে যে বলে বসবে এটা ধারণা করেনি। আশেপাশে তাকিয়ে দেখলো অনেক ছেলে মেয়ে তাদের দেখছে। দেখবেই তো, দেখারই কথা। যেভাবে চিপকে বসেছে, না দেখে যাবে কই। তার মাঝে আবার ব্রাইট। তে মিষ্টি করে হাসলো। আপনার কি জেলাসি হচ্ছে আমার দেবর ভাইরা আমাকে দেখছে বলে? হুম। কি সহজ স্বীকারোক্তি। তে অসহায় দৃষ্টি ফেললো, কিন্তু পাত্তা দিল না। এখন যদি আর দু একটা কথা বলে, এই বিষয় টেনে নিশ্চিত তাকে নিয়ে চলে যাবে। মেহেদি পরানো মেয়েকে বলল, মেহেদি পরাও সুন্দর করে, আমার অনেকগুলো পিকচার নেবার আছে। মেয়েটা বলল, স্যার আপনি কি পড়াবেন? দাও, স্টার্ট করে দিচ্ছি। জাঙ্কুক নিজে থেকেই হাত টেনে নিল। ক্যামেরাম্যান দুজন এগিয়ে এলো। তাদের কোনো কিছুতে বলে দিতে হয় না, নিজ থেকে সব ক্লিক করে নেয়। হাতের মাঝ বরাবর জাঙ্কুক লাভ আঁকলো, তার মাঝে টানা টানা বড় হাতের অক্ষর দিয়ে লিখলো, জাঙ্কুক প্লাস তে। মেয়েটা অবাক হয়ে বলল, স্যার আপনার ট্রাম তো খুব ভালো হয়। এবার তুমি দিয়ে দাও, কোনোই পর্যন্ত দিলেই না, উপরে যাবে না। তে মুখ টিপে হাসলো। জাঙ্কুক পাশ থেকে উঠলো না। তে খুব কাছে থেকে জাঙ্কুককে দেখতে লাগলো আর ভাবতে লাগলো, এই অসাধারণ পুরুষটা কবে তার হলো। সে কেমন যেন হয়ে গেল। আশেপাশে কেউ না থাকলে এখনই চুমু খেয়ে নিত। এত মায়া লাগে, মনের ভেতরে এত প্রেম জাগে, কাছাকাছি এলে লজ্জারা ঘিরে ধরে। এসব এতকাল কোথায় ছিল? সমস্ত আবেগ, প্রেম, অনুভূতিগুলো এই মানুষটাই তার জন্য জমা রেখেছিল। চারপাশে শোরগোল, দল ধরে ছেলে মেয়েদের হাঁটাহাঁটি। কথা ছিল ছেলেদের আলাদা জায়গায় হলুদ দেওয়া হবে, মেয়েদেরও আলাদাভাবে দেওয়া হবে। কিন্তু দেখা যাচ্ছে মেয়ে পক্ষরা ফটো সেশনের জন্য এদিক ওদিক ছুটে বেড়াচ্ছে, আর ছেলেরাও কি ঝুঁকি দিচ্ছে। কেউ কেউ আবার পিছু লাগছে। ছেলেদের প্যান্ডেল সাজানো হয়েছে একইভাবে, মেয়েদের আরেকভাবে। ফটো সেশন দুটোতেই করা হবে। মেয়েদেরটাই ছেলেরা ঢুকতে পারছে না, কড়া নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। কিন্তু ছেলেদেরটাই মেয়েরা ঠিকই হানা দিচ্ছে, বিভিন্ন পোজে ছবিও তুলছে। বিল্ডিং থেকে কিছুটা পথ উত্তরে বয়ে চলেছে ব্রহ্মপুত্র নদ। বহু প্রাচীন বটগাছের নিচে মাঝারি দুটো নৌকা বাঁধা। পরাপারের জন্য নৌকা দুটো ব্যবহার করা হয়। একটা নৌকাতে নীল স্বচ্ছ আকাশের দিকে তাকিয়ে শুয়ে চিত হয়ে শুয়ে আছে জাঙ্কুক। মাথার নিচে দুটো হাত ভাঁজ করে রাখা, হাঁটু ভাঁজ করে এক পায়ের ওপর পা তুলে একটু পর পর বিট তুলছে। নদীর ওপর নৌকাতে অনেকদিন এভাবে শুয়ে থাকা হয় না। বয়ে চলা হাওয়া সাদা পাঞ্জাবির কোণ উড়িয়ে দিচ্ছে। অদ্ভুত ভালো লাগা ঘিরে ধরেছে চারিপাশ থেকে। মানুষের ভিড় কোলাহলের থেকে এরকম নীরব স্থান ধৈর্যেও। জাঙ্কুকের মোটেই পছন্দ নয় এসব কোলাহল, অথচ অপছন্দের কাজের সাথে সে সম্পৃক্ত। হাজার হাজার স্টুডেন্ট, লক্ষ লক্ষ জনগণ, শত শত টেনশন, সবকিছু মিলিয়ে দৈনন্দিন শিডিউল তার। শত ব্যস্ততার মাঝেও তার একমাত্র সুখ কল্পনায় বিচরিত তে নামের মেয়েটা। মেয়েটাকে এখন পার্মানেন্টলি তার কাছে আনার প্রসেস চালিয়ে যাচ্ছে। আজ বাদে কাল তাকেই যখন চোখের সামনে দেখতে পারবে, তাকে ছুতে পারবে, তার বুকে মাথা রাখতে পারবে, শান্তিতে ঘুমোতে পারবে। নিজেকে ব্যস্ত রাখার জন্য হাজারটা কাজের ঘাড়ের ওপর চাপাবে না। একান্ত ব্যক্তিগত সুখটাকে নিয়ে ব্যক্তিগত সময় অতিবাহিত হবে। চোখে মুখে সেই সুখের ছাপ,
মস্তিষ্ক জুড়ে সে সুন্দরী সুখটার বিচরণ। পরন্ত বিকালে এভাবেও যে কেউ গাছের নিচে নদীর ওপর সুখ অতিবাহিত করতে পারে তা হয়তো কারো জানা ছিল না। সুগা ডাকলো, জাগো জাগো। ঘাড় ঘুরিয়ে হকচকিয়ে উঠল। শুধু সুগা নয়, শূন্য দৃষ্টিতে আবার সেই দল যাকে উপেক্ষা করে সে এখানে সুখের সময় অতিবাহিত করছে। জাগক উঠল না, তাকিয়ে থেকে মুচকি হাসলো। সুগা জাগক সম্পর্কে অবগত, সে নৌকোয় পা বাড়ালো, ছোট্ট বাক্যে বোঝালো, 3টা দিন মাত্র, ওকে? জাগক মাথা নাড়ালো, হাঁটুর রেশ ধরে বলল, জি ভাইয়া। জাগকের খারাপ লাগলো না মোটেই। জায়গাটা এত মনোরম আর শান্ত যে তাকে নিয়ন্ত্রণ করতে পারদর্শ। অভিযোগ নিয়ে এসেছিল অনেকেই, কিন্তু নিস্তব্ধ জায়গা শীতল বাতাসে তারা উদাস হয়ে গেল। উঠে এলো নৌকায়, সুগা জাগকের পাশে বসলো। এত সুন্দর একটা জায়গা আছে কাছে, জানালি না কেন? হৃদয় ছুঁয়ে দিল একদম। এরকম একটা জায়গায় এসে তোমার জিমিনকে নিয়ে কিছু ভাবো ভাইয়া। পৃথিবীর সব থেকে সুখী ব্যক্তিদের একজন মনে হবে নিজেকে। দোলা ভাই আমাদের থেকে ভাবছেন তাহলে? তে তো হলুদে সাজছে আপনাকে দেখাবে বলে। কিন্তু আমাদের দোলা ভাই যে নদীর ঘাটে, ডেকে নিলেই হয়। বারণ আছে। জাগক উঠে বসে, দলের দিকে তাকিয়ে হেসে বলে, সুর ধরতর উদাস দুপুর বেলা। সবাই হৈ হৈ করে বলে ওঠে, নৌকার পাটাতন, মেয়েদের নূপুর, ঠোঁটে শীষ হয়ে ওঠে বাদ্যযন্ত্র। কানের কাছে সুর ভেসে আসলে তে শাড়ি ঠিক করতে করতে উত্তরের বন্ধ জানালাগুলো খুলে দেয়। বহু গলা মিশ্রিত সুর কানে স্পষ্ট হয়। ওকি দিয়ে দেখে দূর থেকে সুর ভেসে আসছে ছেলে মেয়ের একসাথে। হলুদ নীল আবছা রঙের ভিড়ে একটুখানি দেখা যাচ্ছে 3তলার ওপর থেকে। তের মন চঞ্চল হয়ে ওঠে। জাগকের ছাড়া গলা তার বেশ পরিচিত। জিমিন পেছন থেকে ডাকে, তে আসো তোমাকে ফুল লাগিয়ে দেই। মারিয়া বলে, মামুনি কাম। জিমিন হাতে লম্বা গাঁদা ফুলের মালা হাতে দাঁড়িয়ে আছে। তার সাজ একদম কমপ্লিট। এবার থেকে কমপ্লিট করে বেরিয়ে পড়বে স্টেজে যাবার জন্য। তে ঘুরে তাকায়, চিৎকার করে উঠেই দৌড় দিয়ে জিমিনের হাত ধরে টান লাগায়, আপু এসো। আরে তে কোথায় দৌড়াচ্ছ? দৌড়াও আপু দৌড়াও, চিট করা হয়েছে আমাদের, না নিয়ে গানের আসর বসিয়ে ফেলেছে, দৌড়াও। সবাই একসাথে করতালি দেয়। নদীর পাড়ে ঘাসের ওপর সারি সারি বসে গানের উদ্দেশ্যে। বোগাম বলে, এরপর কে শুরু করবে? এভাবে হবে না, একের পর এক গান ধরতে হবে। পাঁচমেশালি, আরে ওইদিকে দেখো, আমাদের কোনেরা দৌড়ে আসছে। সবাই ফিরে তাকাতেই দেখে অদূরে তে জিমিনের হাত ধরে দৌড়ে আসছে। মেয়েরা হৈ হৈ করে ওঠে, আরে তোমরা চলে আসলে কেন? এখনই মুরব্বীরা বকাঝকা করতে শুরু করবে। জিমিন এতটা দৌড়েছে কবে জানে না, রীতিমতো হাঁপাচ্ছে। নৌকাতে বসে সুগা ছেলেদের বলল, এই তোদের ভাবিদের রাস্তা করে দে। তে গাছের নিচে দাঁড়িয়ে একটু হাতে ভর দিয়ে হাঁপাতে লাগলো। জোরে জোরে কয়েক কদম শ্বাস ছাড়লো। পরক্ষণে মাথা তুলে জাগকের দিকে তাকালো। ঠোঁটের কোণায় ভেসে উঠলো চমৎকার এক প্রাপ্তির হাসি। এই মেয়ে সব অর্জন করে ছাড়বে, বিন্দু মাত্র ছাড় দিতে প্রস্তুত না। জাগককে এলোমেলো করে দিতে 1 মিনিটও সময় নিতে জানে না। চোখের ভাষা বুঝতে বড় আকুল হয়ে থাকে সে। মুখ খোলার কি প্রয়োজন? জাগক উঠে দাঁড়ায়। এক নৌকা থেকে অন্য নৌকায় পা দিয়ে এগিয়ে এলো, হাত বাড়ালো, তে এগিয়ে এলো। ওই নৌকার মেয়েগুলো ওই নৌকায় সুগার পাশে গিয়ে বসলো। তে সুবিধার্থে 2 হাতে মুঠো বন্ধ করে তে পা বাড়ালো নৌকাতে। ফিসকার পেটিকোট দিয়ে শাড়ি পরায় দৌড়াতে কেমন কষ্ট হয়, বসাতেও তেমন কষ্ট হয়। জাগুকের রাগ লাগলো। দৌড়ে আসার কি প্রয়োজন ছিল? মুখ থুবড়ে পড়লে। তের অসহায় দৃষ্টি মেলল, তবুও তো গান শেষ হয়ে গেল। কিচ্ছু শেষ হলো না, শূন্যতা পূর্ণতা হয়ে উঠল। তে মনে হয় আজকাল জাগক নিরামিষ থেকে আমিষ খাবারের দিকে ঝুঁকে পড়ছে, নয়তো আগে থেকে সে আমিষ ভোগী। যদি তাই হয় তাহলে তের দুঃখের শেষ থাকবে না, আফসোসেরও শেষ থাকবে না। বৃথা চেষ্টা চালিয়ে গেল শুধু শুধু। আশিক তো আগে থেকেই দেওয়ানা, সুপার উত্তম।
তের জায়গা হলো জানুর ওপর। ভীষণ লজ্জার ব্যাপার, কিন্তু কেউ আমলে নিল না ব্যাপারটা। এটা যেন হবার ছিল। আগেকার দিনে এক প্রচলন ছিল, বিয়ের আগে ছেলে মেয়েদের আগলে রাখতে হয়। এখনকার দিনে বিয়ে যেহেতু হবেই, যত পারো বোঝাপড়া করে নাও। সেখানেই এটা দ্বিতীয়বারের মতো বিয়ে। সবাই খুশি মনে মজা লুটলো। জিমিন প্রথমে লজ্জা পেলেও এখন আর পায় না। সে দেখছে সবাই কত স্বাভাবিক। সে কেন অস্বাভাবিক আচরণ করতে যাবে নিজের দোষে? সুগাত জিজ্ঞাসা করলো। গলা শুকিয়ে গেছে? ঠিক আছে আমি, সমস্যা নেই। একে একে সবাই গান ধরলো। সবাই বেশ এনজয় করছে। সব থেকে বেশি এনজয় করছে তে। গলা ছেড়ে গান গাইছে, তালে তালে তাল মিলিয়ে হাত নাচাচ্ছে, কাঁধ নাড়িয়ে জাগুকে সায় দিচ্ছে। জাগুক খেয়াল করেছে তার বউটা যখন হাত পা মুখ নাড়িয়ে নাচের ভঙ্গি করে, ভীষণ কিউট লাগে। কি এক্সপ্রেশন, শুধু দেখতে ইচ্ছে করে। কাঁচা হলুদ শাড়ি, ব্লাউজে খোপা করা চুলে একদম হলদে পরির মতো লাগছে। এই পরিটা যখন কাঁধে কাঁধে কাঁধ মিলিয়ে নাচে, তখন এর থেকে সুখের আর কি আছে? জাগুক আনমনে হাসে। ভাবনা লুকাতে এদিক ওদিক তাকাতে সুগা জিমিনকে চোখে পড়ে। তারাও হাতে তালি দিয়ে মজা লুটছে। জিমিনের কোলের ওপর লম্বা তাজা গাঁদার মালা, জিমিনের খোপায় হাতে গাঁদা ফুল, অথচ তে হাত খালি, খোপা খালি। জাগুক হাত বাড়িয়ে মালাটা হাতে তুলে নেয়। জিমিন সামান্য দৃষ্টি বিনিময় করে মুচকি হাসে। জাগুকও হাসে। হুট করে বগলের নিচ দিয়ে হাত তুলে পায়ের ওপর সামনে বসিয়ে দেয়। তে চমকে পেছনে তাকাতে যাবে, সে মুখ ঘুরিয়ে দেয়। চুলের গোছি খোপা খুলে দেয়। ফুলের মালা গোড়া থেকে আলতো করে হাত পেঁচিয়ে পেঁচিয়ে একদম আগা অব্দি এনে কোমরের ওপর ক্লিপ লাগিয়ে দেয়। দু হাত মুঠো করে নিয়ে নাক ডুবিয়ে ঘ্রাণ নেয় হলদে গাদার। তে চোখ নিচের দিকে নামিয়ে রাখে। এখন ভীষণ লজ্জা করছে তার। ক্যামেরাম্যানরা সহ বাড়ির বড়রা কখন এসে দাঁড়িয়েছে জানা নেই কারো। সবাই নিজেদের মতো এনজয় করতে ব্যস্ত। সময় বসে থাকে না, বেলা গড়িয়ে যাবে যাবে ভাব। মুরব্বীরা আফসোস করে বলল, শুধু শুধু এদের আলাদা করে কি লাভ? ইভেন্ট ম্যানেজমেন্টের লোকেরও অযথা দুই জায়গায় প্যান্ডেল করতে হবে, খাটুনি হলো না? সেই তো, কাছে এত সুন্দর জায়গা ছিল, এখানে করলে কি হতো? বোগাম উঠে দাঁড়ালো। আমরা চাইলে এখানেই বেলা ডুববার আগে হলুদ সারতে পারি। কিভাবে? চল, স্টেজে খুলে মালাগুলো নিয়ে আসি, নৌকা সাজিয়ে ফেলি। শুধু নৌকা সাজানো হলো না, মাটির কষায় শত শত সলতে প্রদীপ আর গাদার পাপড়ি ছড়িয়ে গেল নদীর বুকে বিস্তৃত জায়গা জুড়ে। জাগুক ইতস্ত করতে লাগলো, কারণ তের হলুদে অ্যালার্জি। লাগানো উচিত কিনা সেটা ভাবছে। যিশু মেয়েকে লাগাতে গিয়েও ভাবছে। সবাই বলছে শুরু করুন না, আমরাও লাগাবো তো। জাগুক জানতে চাইলো, আম্মু কেমন অ্যালার্জি বের হয়? গুটি গুটি, প্রেসক্রিপশন আছে, ওষুধ খেলে লাগালে কিছু হয় না, তবে সাথে সাথে নিলে ভালো হয়। আমি ব্যবস্থা করব, ওকে? যিশু সাই দিল। প্রথমে হালকা গালে ছোঁয়ালো, সবাই এক এক করে ওখানে একটু ছুঁয়ে দিল। তে চেঁচালো, একদিন লাগালে কিচ্ছু হবে না। আরে আমি ছবি নিব তো, সুন্দর সুন্দর ছবি না থাকলে নাতি নাতনিকে কি দেখাবো? ভাবি হেসে ধমক দিল, চুপ কর, মুখে কিছুই আটকায় না তোর। হ্যাঁ, যদি আটকাতো তা গ্রেট জাগুক খানে দিলে তের সিলমোহর লাগতো না। কোয়ালিটি আছে বস, বুঝতে হবে। চারিদিকে হাসির রোল পড়ে গেল। জাগুক বলল, ঘুরে বসো। হ্যাঁ, ঘুরে বসো, পা দুটো এদিকে দাও। দেখে ঘুরে বসে পা দুটো জাগুক কোলের ওপর তুলে নিল। ক্যামেরাম্যানকে বলল, মামা ফটাফট ক্যান্ডিড চলবে, আমার বউয়ের শখ পূরণ করি।
জাগক তীর পায়ের উপরে শাড়িটা একটু তুলে দিল, হাত ভর্তি হলুদ লাগিয়ে দিল দু পায়ের ওপর থেকে নিচ পর্যন্ত। মেয়েগুলো থামলো না, পেছন থেকে কয়েকটা হাত গিয়ে তীর গাল ছুঁয়ে দিল। ছবি তুললো ফটাফট। হলুদ মাখানো পা দেখে জাগকের প্রচুর লোভ লাগলো, সামলাতে না পেরে ঝুঁকে গিয়ে চুমু দিয়ে বসলো দু পায়ের পাতায়। সুরসুরি লাগতেই তে হলুদ মাখানো হাত খামচে ধরলো জাগকের সাদা পাঞ্জাবি। খিলখিল করে হাসিতে মুখরিত হলো চারিপাশ, ক্যামেরা বন্দি হলো প্রত্যেকটা মুহূর্ত। ইস, এত সুখ কেন? বৈরী আবহাওয়া, আকাশে ছেয়ে গেছে কালো মেঘ। ছাদে আয়োজন করা হয়েছে ব্যাচেলার পার্টি। এই পার্টির খবর ব্যাচেলাররা ব্যতীত কেউ জানে না, জানার কথাও না। খুব গোপনে আয়োজন করা হয়েছে। জানাজানি হলে পার্টিটা হতো না। নামজুন খান অবশ্য কিছু বলতেন না, ওনাকে বয়স্কদের কাতারে ফেলা হয় না। এক্সপেরিয়েন্স পারসন, যুবকদের উৎসাহ দিতে পিছপা হন না। কিন্তু নাক সিটকাতো কনেদের বাড়ির গার্ডিয়ান, তাদের ফ্যামিলিতে এসব অ্যালাউ না। আত্মীয় সম্পর্ক হচ্ছে দুই স্তরের ফ্যামিলির মধ্যে, এটা কিছু কিছু ক্ষেত্রে বাধা। ঠান্ডা আবহাওয়ায় তের ঘুমটা ভীষণ গাঢ় হলো। কত রাত পর আজ ঠিক ঘুমিয়েছে জানা নেই। সারাদিনের ধকলে শরীরটা আর চলছে না বললেই চলে। ক্লান্তিতে জাঙ্কুকেরও খেয়াল নেই, চোখের ওপর উপচে পড়ছে ঘুম। রাত 2:30 নাগাদ শিওরে রাখা ফোনটা বেজে উঠল। গাঢ় ঘুমে হালকা হতে দুইবার ফোন বেজে উঠল। তৃতীয়বারের মতো ঘুমটা হালকা হয়ে আসে। হাত দিয়ে ফোন কানে গুছে হ্যালো বলে। ওপাশ থেকে এমন এক কণ্ঠ ভেসে আসে, তের ঘুম ছুটে যায়। হুড়মুড়িয়ে উঠে বসে। ফোনের স্ক্রিনে সুগার নাম্বার দেখে আতঙ্কে ঢুক গিলে অদ্ভুত আওয়াজ বের হয় মুখ থেকে, ভাইয়া। মাতাল হয়ে ঢুলতে ঢুলতে একের পর একজন ছাদ থেকে নেমে আসতে দেখা যায়। সুগাও আছে তাদের মাঝে, নিজের ব্যালেন্সটুকু রাখতে পারছে না। সিঁড়িতেই দুইবার বসে পড়লো। তে আড়ালে দাঁড়িয়ে কাঁপতে লাগলো। এমন দৃশ্য আগে কখনোই দেখা হয়নি। সুগা এসব খেতে পারে, এটা অবিশ্বাস্য, পুরাপুরি অবিশ্বাস্য। অনেকক্ষণ আর কেউ না দেখে তে আড়াল থেকে বেরিয়ে এলো। দৌড়ে উঠলো সিঁড়ি বেয়ে। ছাদে এরা মদের আড্ডা বসিয়েছিল এটা নিশ্চিত, কিন্তু পা রাখতে তার ধারণা পাল্টে গেল। এখানে মদের আড্ডা না, শুধু রীতিমতো ডিজে পার্টি চলেছে সকলের অগোচরে। রুমের ভেতর থেকে বাহিরে শব্দ মোটে কানে যায় না। 12 বসানো হয়েছে, এত কিছু ঘটে গেল আর কে জানলো না। ভীষণ অবাক হলো। সুগার মতো একজন ভদ্র ডাক্তার যদি ড্রিঙ্কস করতে পারে, তাহলে চাঙ্কুকে মোটেই বিশ্বাস নেই। সে ছেলে আগে থেকে বারে বারে ঘুরে বেড়ায়। না না, এমন কিছুই না। তের কথা ভেবে অন্তত চাঙ্কুকে সব ছুঁয়েও দেখবে না। নিজে নিজেই মনকে বোঝাতে লাগলো, কিন্তু কোথায় উনি, সবাই বাইরে, তিনি ঘুমাচ্ছে। খটকা লাগলো, দৌড় লাগালো সেকেন্ড ফ্লোরের দিকে। জাঙ্কুকের রুমে দরজা বন্ধ, যাওয়ারও সাহস নেই। ভেতরে নিশ্চয় জাঙ্কুক একা থাকবে না। মাতাল ভাসুর দেবর নন্দায় সবাই আছে। তে ডিসাইড করলো ফিরে যাবে। যেই না ঘুরেছে অমনি শক্তপোক্ত কিছুর সাথে কপাল লেগে গেল। মৃদু ব্যথায় হকচকিয়ে পিছিয়ে গেল তে। জাঙ্কুককে বাইরে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে কপাল কুঁচকে তাকালো। নিঃস্বার্থ জোড়া চোখ চোখে পড়তেই তে হাত পা ছেড়ে দিল। জাঙ্কুক ঘুম সুরে টেনে ডাকলো, জান। সর্বনাশ! বলিষ্ঠ বাহুর বন্ধনে আবদ্ধ হয়ে ছটফট করলো, ছাড়াতে পারল না। মুখ থেকে উটকো অথচ মিষ্টি স্মেল পেয়ে মাথা ঘুরিয়ে গেল। আলতো ধাক্কা দেওয়ালে পিঠ থেকে গেছে। কিছু বলার আগে কমলার কুয়ার মতো ঠোঁট জোড়া জাঙ্কুক নিজের ঠোঁটের ভাঁজে নিয়ে নিল। আগ্রাসী চুমুতে পিষ্টিত হলো কোমর ঠোঁট। অবাধ্য হাতের বিচরণ পুরো কোমর জুড়ে। তৃষ্ণার্ত কপতি উগ্র হলো দুই দেহ। জাঙ্কুকের এমন আচরণে তে মুহূর্তে ব্যালেন্স হারালো। একসময় ঠোঁট ছেড়ে কোমর চেপে ধরলো, একসময় ঠোঁট ছেড়ে কামড়ে ধরলো আপেলের ভাঁজে তৈরি থুতনি। ব্যথায় পেট চোখ চলে এলো। সমস্ত শরীরের শক্তি দিয়ে জাঙ্কুককে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। 2 পা পিছিয়ে গেল সে। জাঙ্কুক চালো না, ফের জড়িয়ে নিল তের কোমর। মুখ গুছলো বুকে। তের গা গুলিয়ে উঠলো। আবার সেই গন্ধ, যেটা অসহ্য। সে প্রতিবাদ জানালো, দূরে সরুন। এইসব ছাইপাশ খেয়ে আমার কাছে আসছেন, লজ্জা করছে না? খান সাহেব, আপনি ড্রিঙ্কস করেছেন, আমি এটা নিতে পারছি না। দূরে সরুন আমার থেকে, বমি পাচ্ছে আমার।
জাঙ্কুক উঠে এলো, তীর থেকে দূরত্ব বজায় রেখে দাঁড়ালো, পরক্ষণে আবার এগিয়ে এসে দু হাতে দুগাল চেপে ধরলো, কামড় দেওয়া জায়গাটায় আলতো চুমু খেলো, আদরে গলায় বলল, আমার বউ, সোনা বউ। তে কেঁদে ফেললো। আপনি মদ খেয়েছেন কেন? হুশ, কাঁদে না, আমি খাইনি তো জান। ঠিক করে দাঁড়াতে অবধি পারছেন না, আবার মিথ্যে বলছেন আমাকে। আমি জানতাম আপনি এসব ছাইপাশ ধরে দেখেন না, কিন্তু আপনি আজ মদ খেয়ে মাতলামি করছেন। হুম, খাইনি তো বউ, কাঁদিস না কলিজা। আপনি ছাড়ুন আমাকে, আমার সামনে আসবেন না। আর কত আড়ালে থাকবো জান, আর পারছি না, কসম পারবো না। হামা করে কান্না ঝুড়ে বসলো জাঙ্কুক। তে পড়লো মহাবিপদে। হুটহাট এরকম সিচুয়েশনে সে নিজে পুরো ব্ল্যাঙ্ক। বারবার চুপ করতে বলতে লাগলো। জাঙ্কুক চুপ হলো তো আচ্ছা বিপদে পড়ে গেল। তে জাঙ্কুককে ছেড়ে দৌড় লাগালো নিজের রুমের দিকে। সিঁড়ির কাছে গিয়ে আবার ফিরে এলো।